নমস্কার, বিএনএন টিভিতে আপনাদের স্বাগত। বিএনএন টিভিতে আমি বনশ্রী, আমার সাথে রয়েছে স্টুডিওতে জলঙ্গির প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার। নমস্কার, আপনাদের অনেক স্বাগত আমাদের বিএনএন টিভিতে। লোকসভা নির্বাচনে বাম প্রার্থী মোহাম্মদ সেলিমের পালে হাওয়া লেগেছিল মুর্শিদাবাদ জুড়ে, আর কংগ্রেস সমর্থনে সেই হাওয়া ঝড়ে পরিণত হয়েছিল। মোহাম্মদ সেলিমের সভা থেকে ভিড় একদম উপচে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফল প্রকাশের দিন দেখা যায় যে কোনো প্রভাব নেই ভোট বাক্সে। কিন্তু এমন ঝড়ের পরেও কেন হারতে হয়েছে তাদের, সেই প্রশ্নের উত্তর দিতেই আমাদের স্টুডিওয়ে হাজির পোড়খাওয়া বাম নেতার সীমান্তের জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার। ইউনুস বাবু, আপনাকে বিএনএন টিভির পর্দায় আবারও অনেক অনেক স্বাগত। আমি আপনার সঙ্গে কোনো কথা না বাড়িয়ে একদমই আপনার সঙ্গে একদম ডাইরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। লোকসভা নির্বাচনে বিরোধীদের যে এমন ঝড়, এত বড় যে মার্জিনে আপনাদের হারতে হলো, এর কারণ হিসাবে আপনি কি মনে করছেন? কারণ হিসাবে প্রকৃত কারণ যেগুলো আমাদের পার্টির রাজ্য সম্পাদক, আমাদের প্রার্থীও তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আমার কাছে যেটা জানতে চেয়েছেন, আমি অবশ্য মুর্শিদাবাদ কেন্দ্রের আমাদের মোহাম্মদ সেলিম প্রার্থী, তার ইলেকশন এজেন্ট ছিলাম। কাজেই 7টা বিধানসভার যে অবস্থান, তাতে দাঁড়িয়ে আমরা এইটুকু বলতে পারি সার্বিকভাবে ভারতবর্ষের বুকে যে একটা বাইনারি তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মিডিয়ার একটা অংশ তারাও চেষ্টা করেছিল যে ভারতবর্ষে এবারে 400 সিট পাবে মোদি, এরকম একটা প্রচার ছিল। এমনকি পশ্চিমবাংলাও 35টা সিট তারা পাবে। কিন্তু শেষ মুহূর্তে কী হলো, মাত্র 20টা সিটের ব্যবধানে তাদের তাও জোটকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে। বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা জায়গায় থাকতে পারেনি। এ হচ্ছে প্রথম অবস্থা। এবং বিজেপি তার যে এজেন্ডা, যেগুলো কার্যকরী করার কথা সেগুলো করে যাবে, চেষ্টা করবে, কিন্তু ওপেনলি যেভাবে করছিল সেইটা খানিকটা স্তব্ধ হয়েছে। এইটা হচ্ছে সার্বিকভাবে যদি নির্বাচনের ফলাফল বলা যায় তাই। ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও যদি বলা যায়, আর মাত্র 38টা সিট যদি বাড়তি হতো তাহলে কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে আসে। এটা ভালো ফল। জাতীয় ক্ষেত্রে যদি বলা যায়, কংগ্রেস এবারে প্রায় 100-র কাছাকাছি সিট পেয়েছে, 99টা সিট পেয়েছে। এটা একটা বড় সাফল্য সার্বিকভাবে বলা যায়। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের সাফল্যটা আসেনি। এখন যেটা আমাদের সাফল্য আসেনি, তার মানে এটা হচ্ছে এই যে দুটো মানে মিডিয়া বলুন আর সাধারণ স্তরে অন্যান্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রো মিডিয়া যা আছে, সবাই তার একটা প্রচার ছিল এরকম যে এখানে লড়াইটা হচ্ছে মেনলি বিজেপির সঙ্গে তৃণমূলের, আর কোনো শক্তি নাই। এবং বলছে যে কেন্দ্র শক্তি এবং রাজ্যের শক্তির সঙ্গে লড়াই, এটাই ভোটের আগে তুলে ধরা হয়েছে। এইটাই ভোটের আগে তুলে না, এটা বেশ কিছুদিন থেকেই এই প্রচারটা হচ্ছে। অন্যরা যে লড়াই করছে, সার্বিকভাবে পশ্চিমবাংলার যে মানে অনেকগুলো সমস্যা, জ্বলন্ত সমস্যা, সাধারণ মানুষের সমস্যা, সেই সমস্যা নিয়ে রাস্তায় আছে বামেরা, এবং সমস্ত লড়াইয়ের সঙ্গে তারা আছে। কিন্তু সেইটাকে ইগনোর করা বা সেটাকে ছোট করে দেখানো, এবং প্রচারটা হচ্ছে একটা যে একমাত্র মোদিকে ঠেকাতে মমতার পক্ষেই আপনার কথা প্রসঙ্গ ধরেই বলছি যে ভোটের আগেই মানে একদম লোকসভা ভোটের যদি পূর্বের আমরা চিত্রটা একটু দেখি, যে সরকারের বিরুদ্ধে কিন্তু একাধিক কারণ ছিল, জনগণ সরব হয়েছিল সরকারের বিরুদ্ধে, এবং তাদের যে দুর্নীতি যে নিয়ে ইস্যুতেই কিন্তু আমজনতা যথেষ্ট সরব হয়েছিল। এবং যে অস্ত্রগুলোকে কাজে লাগিয়ে মোহাম্মদ সেলিম একজন তাবড় নেতা, আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একজন তাবড় নেতা। হ্যাঁ, ওনার কি এটা নিয়ে কিছু বলার ছিল না, বা উনি কি এটাকে অস্ত্র করে জিততে পারতেন না? মোহাম্মদ সেলিম তো নো ডাউট, মানে এটা সবাই স্বীকার করবে যে ওর মতো প্রার্থী হয় না, হেভিওয়েট প্রার্থী। এবং আমাদের মুর্শিদাবাদ ক্ষেত্রে মোহাম্মদ সেলিমকে নিয়ে কোনো প্রশ্নই ছিল না, এবং মোহাম্মদ সেলিম জন্যেই এই লড়াইটা এত জোরদার হয়েছিল, এটাও মানতে হবে। প্রথম কথা হচ্ছে যে মানে পশ্চিমবাংলার বুকে মোট 23টা আমাদের আসন ছিল মার্শবাড়িদের, তার মধ্যে একটা মাত্র আসনে আমরা সেকেন্ড পার্টি হচ্ছে, সেটা মুর্শিদাবাদ কেন্দ্র। এবং আমরা আশাবাদী ছিলাম, অনেকেই আশা ছিল যে আমরা জিতব। বাস্তবে এই পরাজয়ের পর আমরা হতাশ কি না, আপনাদের প্রশ্ন এটাই থাকে, আমরা এতটা হতাশ কেন? না, আমরা হতাশ না। এই জন্যই হতাশ না যে গত নির্বাচন যেটা আমরা দেখেছি, সেই নির্বাচনের ফলাফলটা একটু ব্যাখ্যা করি।
হ্যাঁ, 7টা যেটা বিধানসভা, বিধানসভার যেটা কিন্তু 7টা বিধানসভা পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু জোট কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছিল। যথেষ্ট ভালো ফলাফল ভালো করলেও সংখ্যার ভোটের যে সংখ্যা, সেই সংখ্যা আপনারা যোগ করে দেখবেন, তাতে কিন্তু 5,18,000 ভোট আমরা পেয়েছি। এইটা কিন্তু ওই পঞ্চায়েত ভোটের চাইতে কম না। কিন্তু এবারে পজিশনটা মানে অবস্থানটা এই জায়গায় গেল। আমরা প্রথম কথা, আপনাদের প্রশ্ন থাকবেই যে আমাদের জোট কংগ্রেসের সঙ্গে করা ঠিক হয়েছে না, এতে কতটা লাভবান হয়েছেন। আমি প্রথমেই বলবো যে এবারে মুর্শিদাবাদের ক্ষেত্রে অন্য কোথাও ছোটোখাটো ঘাটতি থাকলেও সেটা আমার জানা নাই, সেগুলো বলার মালিকও আমি নই। কিন্তু মুর্শিদাবাদে মসৃণ জোট হয়েছিল, কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া খুব ভালো ছিল এবং ওরা আচ্ছা, আপনাকে বাধা দিয়ে এর মধ্যে আমি একটা কোশ্চেন করব যে জোট তো ছিল কংগ্রেস এবং যে আপনার বামের যে জোট, সে জোট তো ছিল, কিন্তু সেই জোটে কিন্তু দেখা গেছে যে যতগুলো সভা হয়েছে ভোটের সময়তে যথেষ্ট ভিড় কিন্তু উপচে পড়েছিল, কিন্তু নিচু যে যারা কর্মী রয়েছে, ভোট কর্মী যারা রয়েছে, নিচু তলার যারা দলীয় কর্মী যারা সমর্থন করছেন, তারা কি আপনার কংগ্রেস এবং এই জোটটাকে মেনে নিতে পারলো না? তারা কি আপনার কাস্তে হাতুড়িতে ভোট দিল না কংগ্রেস কর্মীরা? ওই কোশ্চেনে বাদ দিয়ে একটা বলতে হবে যে এই যে হিউজ গ্যাদারিং, এর প্রতিফলন ঘটলো কিনা? অবশ্যই ঘটেছে। আপনি ধরুন এক এক করে, জলঙ্গি, এইখানে আমরা 80-85 হাজার ভোটে গত বিধানসভায় হেরেছিলাম, এবারে মাত্র 5,600 ভোটে হেরেছি। রানীনগরে প্রায় মানে 1 লাখের কাছে, 60-70 হাজারের কাছে আমরা হেরেছিলাম, এবারে 700 ভোটে আমরা লিড দিয়েছি রানীনগর কেন্দ্রে। ভগবানগোলায় 1 লাখের কাছাকাছি ভোটে আমরা হেরেছিলাম, এইবারে সেইখানে আমাদের 22-23 হাজারের মানে ডেফিসিট থেকেছে। ডমকলে প্রায় 1 লাখ ভোটে আমরা হেরেছিলাম, এবারে 13,000 ভোটে পরাজিত হয়েছি। এই মুর্শিদাবাদে লালবাগ আর কি, সেখানে আমাদের কি বলে পরাজয়টা ছিল, কিন্তু এর চাইতেও বেশি ভোটে পরাজয় ছিল। করিমপুরও ঠিক তাই, করিমপুরটার অবস্থাটা আমাদের আগেকার পরিসংখ্যানটা আমার হাতে এই মুহূর্তে নাই, কিন্তু সব মিলে ভোটটা কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা একটা প্রার্থীর একটা প্রশ্ন ছিলই, প্রার্থীকে এইরকম প্রার্থী, তার সম্পর্কে একটা ভালো প্রচার আমরা করতে পেরেছি এবং তিনিও যথেষ্ট রকমের পরিশ্রম করেছেন। সার্বিকভাবে আমি যে ওইটা বললাম, বাইনারিটাই আমাদেরকে যতই লড়াই হোক, মাঠে ময়দানে থাকুক, তার যে ডিভিডেন্ড, তার যে ফসল, সেটা কিন্তু তুলেছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি। এই জায়গায় আমরা মানে আমাদের ফেলিওরটা সেই জায়গায় থেকেছে। এখন এটা হতে পারে যে আমরা কি আন্দোলন করিনি, করেছি। একেবারে বুথ স্তরে আমরা আমাদের নির্বাচনী পর্যালোচনায় আমাদের নেতারা বলে দিয়েছেন যে বুথ স্তরে যাওয়ার ক্ষেত্রে, ভোটার টু ভোটার যাওয়ার ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই ঘাটতি ছিল। এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা বলবেন? এটা সাংগঠনিক দুর্বলতা, অবশ্যই এটা সাংগঠনিক দুর্বলতা, এইটা ঘাটতি ছিল। এখন যেভাবে যাওয়ার কথা, যেমন এই পশ্চিমবঙ্গ সরকারের যে সেবামূলক প্রকল্প 26টা স্কিম চালু আছে, এই লক্ষ্মী লাভ করেছে বলে মনে এই স্কিম সম্পর্কে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার একটা, এইটা সম্পর্কে আমাদের যেভাবে বলার কথা সেভাবে আমরা বলতে পারিনি। এইটা তলায় তলায় ওদের একটা ক্যাম্পেইন ছিল, সেটা হচ্ছে যে মানে তুমি যদি এবারে যদি কি বলে তৃণমূলকে জেতাতে না পারো, তাহলে কিন্তু তোমার এই সুবিধাগুলো নষ্ট হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা তুমি পাবে না। এমনকি 4 দিন আগে থেকে ফোনে মানে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রাপক যারা, তাদের কাছে পার্সোনালি ফোনে ওদের পক্ষ থেকে একটা টিম সবাইকে এটা করেছে, যেটা আমাদের সাংগঠনিক দিক থেকে কভার করা বা এদেরকে মানে ফাইট করা, এইটা আমাদের পক্ষে দুর্বলতা ছিল, যার ফলে এইটা একতরফা প্রচার তারা করতে পেরেছে। উপরন্তু শেষের 4 দিনে যেটা কথা হলো, মূল কথা, দুর্নীতি সম্পর্কে, পশ্চিমবাংলার দুর্নীতি সম্পর্কে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সমস্ত মানুষ জানে যে এরা হচ্ছে দুর্নীতিতে আগাগোড়া, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। এ ব্যাপারে কোনো মানে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন নাই। তবু ভোট দিচ্ছে কেন? ওরে বাবা, ভোটটা দাও, না হলে পরে তুমি 5 বছর করে খেতে পারবে না। এই জন্যে এই সরকারকে টিকে রাখার পরিকল্পনা। তাছাড়া ভোটের এই পাশের কি বাংলাদেশের কি হলো, ভোটে তো ব্যাপক ভোটে জিতলো, কিন্তু জনগণের উচ্ছ্বাস কি আমরা কি দেখছি যে জনগণ তো এইটাকে মেনে নেয়নি। তো এই পশ্চিমবাংলায় ভোট পেয়েছে মানে সব মানুষ ওর দিকে হয়ে গেছে, এটা কিন্তু ঘটনা না। তার মানে আপনি বলতেছেন যে লক্ষ্মীর ভান্ডারেই তৃণমূলের লক্ষ্মী লাভ
হয়েছে। কিছুটা তো অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারে সাফল্য হয়েছে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলবো না, কিছুটা সাফল্য তো ওই ক্ষেত্রে আছেই অন্যান্য স্কিমের সঙ্গে। আর একটা কথা, ওই যে প্রচার ছিল যে তোরা যাই করিস, একেবারে 4 দিন আগে থেকে মুর্শিদাবাদ কেন্দ্রের সমস্ত 7টা বিধানসভার ওদের যারা নেতারা ছিল তাদের মধ্যে যে মানে আগে থেকেই ওদের প্রচার ছিল যে এবার আমরা কি বলে পেরে উঠবো না, এই সমস্তকে। তার বিকল্প হিসাবে কি আপনারা কিরকম আশা পেয়েছিলেন যে যখন আপনারা ডোর টু ডোর গিয়েছিলেন, যতটা আপনারা কভার করতে পেরেছিলেন, যেটা সাংগঠনিক আপনাদের দলীয় থেকে এলাকা ভিত্তিক বা আপনার বুথ ভিত্তিক, তো সেক্ষেত্রে আপনাদের কেমন সাড়া ছিল? সাড়া ছিল, ভালোই সাড়া পেয়েছি। যেখানে যেখানে আমরা নামতে পেরেছি জিতেছি। আমরা যেমন আমি যদি সাপোজ জলঙ্গি বিধানসভার কথা ধরি, 213টা বুথ আছে। এই 213টা বুথের মধ্যে আমরা যদি এটা বলি, যতই ওরা বলুক যে 53টা মৌজা আছে, 10টা পঞ্চায়েত আছে, 121টা প্রাইমারি, 24টা আপার প্রাইমারি, এই সমস্ত কিছু আছে, এগুলো কেউ বলতে পারবে না যে 2011-র পর একটা হয়েছে। তাহলে পরে এটা তো সব মানুষ জানে, এগুলো তো আমরা বলেছি। তা সত্ত্বেও এই যে মানুষের মেয়েদের মধ্যে একটা ক্যাম্পেইনটা করা হয়েছিল যে নিজের স্বামী পয়সা দেয় না হাত খরচের, আর এরা টাকাটা দিচ্ছে, অতএব গোপনে ভোটটা দিই, এইটা আমাদের পরবর্তীকালে এটা আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ এটা হয়েছে। মানে ভিড় যেটা ছিল সেটা কিন্তু আপনি বলছেন যে কর্মী সংস্থা সবই কিন্তু মানে পুরুষ মহলের বা ছেলেদের মধ্যে ভিড় না, মেয়েদের মধ্যেও ভিড় ছিল, কিন্তু মেয়েদের মধ্যে তুলনামূলক কম ছিল। ক্যাম্পেইনের সেই মহিলা ক্যাডার আমরা সেইভাবে প্রচার বা নামাতে। আরেকটা ছোট প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে এবার পুরোপুরিভাবে কিন্তু বামেদের জন্য অধীর চৌধুরী যথেষ্ট সময় দিয়েছিলেন, ভোটের ময়দানে নেমেছিলেন, এবং তাকেও কিন্তু আপনার বহরমপুর লোকসভাতে হারতে হয়েছে ইউসুফ পাঠানের কাছে। তো এই ইউসুফ পাঠানের কাছে হেরে তিনি কি এখন জোটের মধ্যে থাকছেন, নাকি আপনি সোজাসুজি হয়ে মানে বিরোধী শিবিরের হয়ে দাঁড়াবেন উনি? প্রথম কথা হচ্ছে যে উনি বামেদের জন্য করেছেন, বামেরাও ওনার জন্য করেছেন, এটা অস্বীকার করা যাবে না। জোটটা কি তাহলে আমাদের জেলাতে থাকছে? দ্বিতীয় কথা হচ্ছে ইউসুফ পাঠানের কাছে হেরে উনি কি করবেন, আমার চাইতে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ উনি, এবং এই ব্যাপারে জোট কি থাকবে কি থাকবে না সেটাও বলার মালিক আমি না। এটা নিঃসন্দেহে পরবর্তী সময়ে উচ্চতর নেতৃত্ব আমাদের ওদের উভয় দল মিলে ঠিক করবে যে জোটের অবস্থা কি হবে। এখনো পর্যন্ত জোট থাকছে না এরকমের কথা আমাদের কাছে বার্তা হিসেবে আসেনি। তবে আমরা যদি ফলাফলের দিকে একটু নজর রাখি, আমরা দেখব যে আপনার কথাতেও আপনি বললেন যে ভোটের যে রেজাল্ট যে আপনার আশানুরূপ হয়তো আপনাদের দলীয় মনে হচ্ছে জয় হয়নি, কিন্তু আশাহত আপনারা নন। তো আগামীতে কি আপনারা আবার এইভাবে জোট হিসাবে কি বিধানসভার ভোটে বা সামনে পুরসভার ভোট রয়েছে, এগুলোতে কি এরকম জোটভাবেই আবার এভাবে দলবদ্ধভাবে আবার মাঠে নামতে চলেছেন? এখন বললাম জোটের কথাটা আমি বলার মালিক না, কিন্তু আমরা মাঠে নামবো এবং একেবারে মানে কি বলবো, সংঘবদ্ধভাবেই নামবো। দুর্বলতাগুলো যেগুলো ছিল সেইগুলোকে কাটিয়েই আমরা মাঠে নামতে চাই। এবং এটা ঠিকই যে কমিউনিস্ট পার্টি শুধু একটা হারের পর আমাদের পার্টি বসে যায়, এটা তো ঘটনা না। আমরা অনেকবারই তো হারলাম, কিন্তু তাই বলে আমরা মাঠ ছেড়ে দিয়েছি সেটাকে ঘটনা না। হ্যাঁ, কিছু জায়গা ছিল, আমাদের অনেক বুথ ছিল যেখানে আমরা কভার করতে পারিনি, অনেক বুথে আমাদের ভালো রেজাল্ট হয়েছে যেখানে আমরা কভার করতে পেরেছি, সব বাড়িতে পৌঁছতে পেরেছি। এবং এইটা আমাদের একটা পরিসংখ্যান যে আমরা শতকরা 40 থেকে 45% বাড়িতে মানে ক্যাম্পেন আকারে যেতে পারিনি। আত্মসন্তুষ্ট একটা কাজ করছে মুর্শিদাবাদ কেন্দ্রে। আর মোহাম্মদ সেলিম ক্যান্ডিডেট, এ আর বেশি প্রচার করার দরকার হবে না, ও ঠিক এই যে ওভার কনফিডেন্স, সেইটাতেই খানিকটা মানে ক্ষতি আমাদের হয়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু শুনে নিলাম ইউনুস বাবুর কাছ থেকে যে আমাদের সবুজের যে ঝড় আমাদের জেলাতে এসেছে সেই ঝড়ের কারণ কি, এবং ওনার কাছ থেকে এটাও শুনে নিলাম যে তাবর নেতা মোহাম্মদ সেলিম আমাদের মুর্শিদাবাদ লোকসভাতে থাকার পরেও ওনাদের হয়তো কিছুটা হলেও সাংগঠনিক দুর্বলতা এবং কিছুটা হলেও তারা কিন্তু সমস্ত মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছানোর মতন সমর্থন ওনারা করতে পারেননি, এবং ওনারা আশাবাদী কি ভবিষ্যতে যে অবস্থানগুলো থেকে
থেকে যে দুর্বলতাগুলো তাদের মধ্যে কাজ করেছিল, যাতে তারা হারেননি, হয়তো তারা জিততে পারেননি এবং কিছুটার জন্য হয়তো পিছিয়ে আছেন, হ্যাঁ, হয়তো তারা মোহাম্মদ সেলিমকে হয়তো জিতিয়ে দিতে পারলেন না, সেই দুর্বলতাগুলো কাটিয়ে আগামীতে ওনারা আবারও মাঠে নামবেন, আবারও ওনারা ভোটের জন্য প্রচার করবেন এবং আশা করছি আমাদের বিএনএন পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।